নতুন সরকার? না না পারতাম, ঠিক আছে। তোমার যে সরকার এক মাসেও হয় নাই তাদের মুখে এরকম একটা মহাসমাবেশ রাখা কতটুকু যৌক্তিক বলে মনে করছেন? কিন্তু আমাদের যারা আপনারা থাকতেন তো বুঝতেন কষ্ট। আপনারা যদি 6 বছর 16 বছরের মতো অপেক্ষা করতে পারেন, 2-3 মাস অপেক্ষা করতে পারেন কিনা? 3 মাস অপেক্ষা করতে পারতাম। অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, 16 বছরের জমা নিয়ে রাজপথ সচিবালয়ে অবরুদ্ধ করে আমাদের কার্যক্রমের বিঘ্ন সৃষ্টি করবেন না। স্যার আমার এইচএসসি তে 3.83 3.83 হয়? 3.83 কোন গ্রুপে পড়ছো? স্যার 3.83 সাবজেক্ট কি ছিল বলো? মানবিক ইতিহাস, রাজনীতি, ভূগোল। এই এরপর আর বলেন কথা বলছিলাম কাউকে। আর এসএসসি রেজাল্ট কি ছিল? এইচএসসি 2.83 হইছে, বুঝা গেল, হয়ে গেছে, বুঝা হয়ে গেছে। আবার 2.83 এই 3 বলতে তাও বলে না। আর ভাই একটা জয়েন্ট সেক্রেটারির সাথে যে ধরনের আচরণ করছে, বাচ্চাগুলোকে বের করতে পারলাম না, মহিলাগুলোকে বের করতে পারলাম না। আমরা বলছি যে আমরা থাকবো। খারাপ ব্যাপার করছস বাচ্চা, শুয়ারের বাচ্চা না, কথা বলবি না, মাথা চললো, কথা বলবি না, একটা কথা বলবি না, আমাদের সেনাবাহিনীর গায়ে হাত দিস তোরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন, বাংলাদেশ আনসার বাহিনীর একটি অংশ তাদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা 2 দিন ধরে সমাবেশ করছে, বিক্ষোভ করছে এবং একটি পর্যায়ে গিয়ে তারা ছাত্রদের উপরে হামলা চালিয়েছে। তারা ছাত্রদের উদ্দেশ্যে গুলিও করেছে, সচিবালয় ঘেরাও করেছে, সচিবালয়ে ঢুকে পড়েছে এবং সেনাবাহিনীর উপরেও তারা আক্রমণ করেছে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো এই যে বাংলাদেশ আনসার বাহিনীর একটি অংশের চাকরি জাতীয়করণের দাবি, এই দাবিটা কি আসলে অযৌক্তিক? মোটেই নয়, এটা অবশ্যই যৌক্তিক দাবি। তাহলে এই আন্দোলন করাটা বা এই দাবিতে অবস্থান ধর্মঘট করা বা সচিবালয় ঘেরাও করা, এই বিষয়গুলি কতটুকু যৌক্তিক? তো যাই হোক, আসুন আমরা আনসার বাহিনীর একাংশের চাকরি জাতীয়করণের দাবিতে এই আন্দোলন নিয়ে আসুন 2 ভাবে বিষয়টি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমে আমি পজিটিভলি কিছু আলোচনা করব, এরপর নেগেটিভলি আলোচনা করব। পজিটিভ দিক হচ্ছে, আমরা যে আমাদের দেশটাকে স্বাধীন করলাম বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটা দুর্বার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটিয়ে তারা আমাদের দেশটাকে স্বাধীন করেছে। আন্দোলনের সূচনাটা ছিল কি? আসলে আন্দোলনের সূচনা ছিল কোনো বৈষম্য থাকবে না। যদিও শুরুটা ছিল চাকরিতে কোনো বৈষম্য থাকবে না, বাট বাস্তবতা হলো কোথাও কোনো বৈষম্য থাকবে না। চাকরিতেও যেমন বৈষম্য থাকবে না, রাজনীতিতেও কোনো বৈষম্য থাকবে না, আমাদের সোসাইটিতেও কোনো বৈষম্য থাকবে না। সকলে আমরা সমান অধিকার ভোগ করব। ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, লেখাপড়া, সব জায়গায় আমাদের সকলের সমান অধিকার থাকতে হবে, কোনো বৈষম্য থাকবে না, তাই না? তো সেনাবাহিনী একটা বাহিনী, নৌবাহিনী একটা বাহিনী, বিমান বাহিনী একটা বাহিনী, তাই না? এরকম র্যাব আছে, বাংলাদেশ পুলিশ আছে, বিজিবি আছে।
এই যে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টগুলো আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু তারা শতভাগ সরকারি সুযোগ সুবিধা পায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীরা শতভাগ সরকারি সুযোগ সুবিধা পান না। এটাই কিন্তু বৈষম্য। তো এই বৈষম্য থাকা উচিত নয়, তাই না? আসলে উচিত নয়। তো তাহলে তাদের এই দাবি তো আসলে ছাত্রদের দাবির সাথে মিলে যায়। ছাত্ররাও যেমন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন, আনসার সদস্যরাও বৈষম্যের শিকার। এই জন্য তারা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন। এটা কিন্তু অযৌক্তিক না। তো যাই হোক, পরে কি হলো আসলে? তারা যে এক দফা দাবি নিয়ে মাঠে আসলো, তাদের দাবি কি মানা হয় নাই? দাবি তো আর করলেই আসলে মানা যায় না, তাই না? কিছু প্রোটোকল আছে। তো কথা হলো যে তাদের দাবি শোনা হয়েছে কিনা, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিনা। উত্তর হলো হ্যাঁ, তাদের দাবি শোনা হয়েছে, তাদেরকে আশ্বাসও দেওয়া হয়েছে। তো যদি তাদের দাবি শোনা হয়ে থাকে, তাদের দাবি শোনার পর তাদেরকে আশ্বাসও দেওয়া হয়, তাহলে তারা কেন ছাত্রদের উপর চড়াও হলো? তাহলে কেন তারা সচিবালয় ঘেরাও করলো? তাহলে কেন তারা সচিবালয়ে ঢুকে পড়লো? আপনার উপদেষ্টাদেরকে, সচিবদেরকে, ছাত্রদেরকে এক ধরনের আটকে দিল, অবরুদ্ধ রাখলো। এর পিছনে আসলে কোনো রহস্য আছে কিনা সেটি আমাদের খতিয়ে দেখা দরকার। তবে ওইটা খতিয়ে দেখার আগে আমার পজিটিভ আলোচনাটা আমি আগে শেষ করি। আমি যেটা বলছিলাম যে এই আনসার বাহিনীর একাংশের সদস্যদের এই দাবির সাথে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি মিলে যায়, মিল আছে। কিন্তু কথা হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবিটা তুলেছিল কার কাছে? ফ্যাসিস্ট সরকারের কাছে। এই দাবিটা তোলা কি সহজ ছিল? না, অনেক কঠিন ছিল। তো প্রশ্ন হলো, আপনারা বৈষম্যের শিকার, তো আপনারা গত 15-16 বছর কোথায় ছিলেন? আপনারা গত 15-16 বছর তো টু শব্দটি করেন নাই। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা তো বেশ কয়েকবার বছরের পর বছর তারা আন্দোলন করেছে, এই ফ্যাসিস্টের কাছে তারা দাবি জানিয়েছে। দাবি একবার মানা হলো, তারপর আবার সেই রায় বহাল রাখা হলো, তারপরে তো আবার আন্দোলন দ্বিতীয়বার চরম রূপ নিল। তো আপনারা গত 15-16 বছর আপনাদের চাকরি জাতীয়করণের দাবি নিয়ে মাঠে কখনো আসলেন না। যদিও একজন বলছিলেন যে 18 সালে নাকি আপনারা নেমেছিলেন, আসলে কোথায় নেমেছিলেন আমার জানা নেই। আমি তো অনলাইনে সরব, 18 সালে কখন আপনারা নেমেছিলেন আমার জানা নেই। এনিওয়ে, তো 6টা বছর চলে গেছে। 18 সালে যদি আপনারা নেমেও থাকেন, 6টা বছর চলে গেছে। গত 6 বছর আপনারা টু শব্দটি করেন নাই। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র 2 সপ্তাহ, এবং ফ্যাসিস্ট গভর্নমেন্ট অপসারিত হওয়ার পর তারা রাষ্ট্রের সকল স্থাপনা, রাষ্ট্রের সকল ব্যবস্থাপনা, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান একেবারে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়ে রেখে গেছে। ভঙ্গুর একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থনীতি একেবারে তলানিতে। বাংলাদেশের অর্থনীতির যে মেরুদণ্ড ছিল সেটা ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। আমি যদি ভুল বলে না থাকি, প্রায় 98 বিলিয়ন ডলার ঋণের বোঝা রেখে তারা চলে গেছে। তো তার মানে একটা ওভারঅল ধ্বংসপ্রাপ্ত, একটা ওভারঅল ডিস্ট্রয়েড কান্ট্রি। এই ডিস্ট্রয়েড কান্ট্রির দায়িত্ব কাঁধে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সরকারের মেয়াদ 2 সপ্তাহ পার হতে না হতেই আপনি আপনার বৈষম্য নিয়ে
বৈষম্যের দাবি নিয়ে, আপনি এক দফার দাবি নিয়ে, আপনার চাকরি জাতীয়করণের দাবি নিয়ে মাঠে নামলেন? কখন নামলেন? যখন আমাদের গণ অভ্যুত্থানের সহস্রাধিক প্রাণ চলে গেছে, হাজার হাজার আন্দোলনকারী হাসপাতালে কাতরাচ্ছে, তাদের যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারের সদস্যদের চোখের পানি এখনো শুকায়নি, যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তাদের পরিবারের চোখের পানি এখনো শুকায়নি। ইন দ্য মিন টাইম ইন্ডিয়া পানি ছেড়ে দিল, আমাদের উপরে পানি আগ্রাসন চাপিয়ে দিল। এখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ প্রায় 4-5টি জেলার মানুষ আজকে পানিবন্দী। তাদের না আছে থাকার জায়গা, না আছে বিশুদ্ধ পানীয়ের ব্যবস্থা, না আছে খাবারের ব্যবস্থা, না আছে চিকিৎসার ব্যবস্থা, না আছে কোনো জায়গায় ঘুমানোর ব্যবস্থা। তো এটাকে কি বলবো আমরা? কাটা ঘাইয়ে নুনের ছিটা, অথবা খাড়ার উপরে ফাড়ার ঘা, একটা কথা আছে। তো এই রাষ্ট্র কি অবস্থায় আছে, এই রাষ্ট্র এখন কিভাবে চলছে, সবকিছু আপনারা জানেন। আপনাদের এই দাবিটা নিয়ে মাঠে নামবেন, আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু সবকিছুরই তো একটা সময় থাকে। আপনাদের এই দাবির সাথে এই ছাত্র সমাজই একাত্মতা পোষণ করত যদি আপনারা সঠিক সময়ে এই দাবি নিয়ে মাঠে নামতেন। আপনারা নেমেছেন কোন সময়? অ্যাটলিস্ট আপনাদের বেতন তো চালু আছে, আপনারা তো প্রতি মাসে বেতন পান, তাই নয় কি? বেতন তো পান। আজকে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সকল স্তরের মানুষ। আমি একটা ঘটনা জানি, একটা মেয়ে, ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্রী, সে গরিব মানুষের মেয়ে, যার মেয়েকে উনি পড়ান, এই ছাত্রী যার মেয়েকে পড়ান, তার পিতা আমাকে বলল যে নায়েব ভাই, প্রায় 8 মাইল রাস্তা, প্রায় 8 মাইল রাস্তা হেঁটে আমার মেয়েকে সে পড়াতে আসে। প্রায় 8 মাইল রাস্তা। হয়তো রিক্সা নিলে ভাড়া বেশি আসবে, কিন্তু বাসে আসতে পারে, টেম্পুতে আসতে পারে, ভাড়া কম লাগতে পারে। তারপরেও মেয়েটি টাকা বাঁচানোর জন্য, ভাড়ার টাকাটা বাঁচানোর জন্য 4 মাইল পথ, 8 মাইল পথ, 7-8 মাইল পথ সে পায়ে হেঁটে গিয়ে টিউশনিটা করে, যাতে কিছু টাকা বাঁচানো যায় এবং সেই টাকা দিয়ে তার লেখাপড়ার খরচ চালানো যায় এবং পরিবারে যারা আছেন তাদের ভরণ পোষণ চালানো যায়। তো একদিন ভদ্রলোক ওই মেয়েটাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে উনি গাড়িটা থামালেন, জিজ্ঞাসা করলেন, মামনি তুমি কোথায় যাচ্ছ? বলছে, আঙ্কেল আমি তো আপনাদের বাসায় যাচ্ছি আপনার মেয়েকে পড়ানোর জন্য। পরে উনি তার মেয়েকে পড়ানোর জন্য মাসিক যে বেতনটা ধার্য করা ছিল তার থেকে কিছু অতিরিক্ত টাকা দিতে গিয়েছে তার বাস ভাড়া বাবদ দেওয়ার জন্যে, যে মামনি তোমার অনেক কষ্ট হয়, তুমি কিছু টাকা, এই 200 টাকা 300 টাকা তোমাকে বেশি দিলাম যাতে তুমি বাসে যাতায়াত করতে পারো। কিন্তু মেয়েটি কি বলেছে জানেন? বলছে, আঙ্কেল আপনার সাথে তো আমার এইভাবে চুক্তি হয়নি, সুতরাং এই টাকা আমি নিতে পারবো না। এখানেই শেষ নয়, যখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ এই 4-5টি জেলা বন্যা কবলিত হলো, তখন আপনারা জানেন যে আমাদের ছাত্রছাত্রীরা টিএসসির মোড়ে এক ধরনের, মানে আমি কি বলবো, আমার হৃদয়টা জুড়িয়ে গেছে, অনেক সময় আনন্দে কান্নাও চলে আসে, যে আমরা আসলে যা ভেবেছিলাম যে আমাদের এই তরুণ প্রজন্মকে শেখ হাসিনা শেষ করে ফেলেছে, তাদের নৈতিকতা ধ্বংস করেছে, কিন্তু না, আসলে হিতে বিপরীত হয়েছে। তারা যা কারিশমা দেখালো, যখন এই ফ্যাসিবাদ হটানোর সময় আসলো তখন যেমন সারা বাংলাদেশ এক হয়ে গেল, আজকে আমাদের এই 4-5টি জেলার মানুষ যখন পানিবন্দী, তাদেরকে বাঁচানোর জন্য গোটা বাংলাদেশ এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই দৃশ্য দেখে আনন্দে চোখে পানি এসে যায়। তো আমাদের ছেলেমেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে বসে যখন এই বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য তারা বিভিন্ন ঝুড়ি টুরি নিয়ে বসেছে, খাতা কলম নিয়ে বসেছে, আমি দেখেছি আমাদের সোনামণিরা, ছোট্ট বাচ্চারা যারা
মাটির ব্যাংকে, প্লাস্টিকের ব্যাংকে এই 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা হয়তো আব্বু আম্মুর কাছ থেকে নিয়ে জমিয়েছে। সেই ব্যাংকে হয়তো কারোর 1000 টাকা আছে, কারোর 500 টাকা আছে, কারোর 2000 টাকা আছে, পুরো ব্যাংকটা তারা দিয়ে দিয়েছে। তাদের মানে একটা বাচ্চার আব্বু আম্মুর কাছ থেকে নেওয়া যে সঞ্চয়, এটা তো তার সারা জীবনের সম্বল। হয়তো 4-5 বছর ধরে এই টাকাগুলো জমিয়েছে, পুরো ব্যাংক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করা যায়। শুধু তাই নয়, আমাদের দেশে যারা সরকারি চাকরিজীবী আছে, আমি এমনও কোনো একটা নিউজে দেখলাম যে 1 মাসের বেতন দিয়ে দিয়েছে আমাদের বন্যা কবলিত ভাই বোনদের জন্য। যে কথা বলছিলাম, সেই মেয়েটি হঠাৎ একদিন, মানে এই বন্যার সময় মাস পূর্ণ হয়নি, মাস পূর্ণ হওয়ার আগেই ভদ্রলোকের কাছে বলছে, আঙ্কেল আমার এই মাসের টাকাটা যদি একটু আগে দিতেন। তো উনি জিজ্ঞাসা করলেন, মামুনি কি তোমার কি খুব টাকার দরকার? মামুনি তুমি টাকাটা অগ্রিম নিচ্ছ কেন, জানতে পারি কি? বলছে, আঙ্কেল আমার এই মাসের বেতনটা আমি আমার বন্যা কবলিত ভাই বোনদের জন্য টিএসসিতে দান করব। চিন্তা করেছেন একটা মেয়ে 7-8 মাইল পথ হেঁটে টিউশনি করে, যে টিউশনির টাকা দিয়ে তার লেখাপড়ার খরচ চালায়, পরিবারের ভরণ পোষণ চালায়, সে অতিরিক্ত টাকা নেবে না, যাতায়াতের টাকা নেবে না, সে পুরা মাসের টিউশনির টাকা বন্যা কবলিত মানুষের জন্য দান করবে। এই জন্য অগ্রিম টাকাটা চেয়েছে। আর আপনারা বেতন পান, হয়তো আপনাদের জাতীয়করণ নেই, এই সময় আপনারা আপনাদের পুরা মাসের বেতনের টাকাটা বন্যা কবলিত মানুষের জন্য দান করবেন কি? আপনারা আপনাদের স্বার্থ উদ্ধারের জন্য এই অসময়ে আসছেন আপনারা আন্দোলন করতে। ছি 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 ছি। আপনারা কত বড় ছোট লোক, আপনাদের হৃদয় বলতে কিছু আছে? আপনারা যখন আন্দোলন করার সময় আসতো তখন আপনারা করতেন। এ কখনকার কথা? এই সরকারের বয়স 2 সপ্তাহ হয়নি, আপাতত 5টা-6টা মাস যাইতে দেন। এই সরকার যে 3 মাসের জন্য এসেছে, বিষয়টা তো এরকম না। তাদেরকে একটু দাঁড়াইতে দেন, এরপর আপনি আসেন, আমরা আপনাদের পাশে থাকতাম। কিন্তু আজকে গোটা দেশ বন্যা কবলিত মানুষের জন্য ব্যতিব্যস্ত, বন্যা কবলিত মানুষের জন্য তারা চিন্তিত, তাদের সকলের হৃদয় ফেটে যাচ্ছে, আর আপনারা আসছেন নিজের স্বার্থ উদ্ধার করতে। কত বড় ছোট লোক আপনারা! তারপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা তো আপনাদের কথা শুনতে চেয়েছেন, আপনাদের কথা শুনেছেন, আপনাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনাদের এই দাবির বিষয়ে আমরা কথা বলবো, আমরা বসবো, এই বিষয় দেখা হবে, আশ্বাস দিয়েছে না? এরপরেও আপনারা ছাত্রদের উপর হামলা করেছেন, এরপরেও আপনারা সচিবালয় ঘেরাও করেছেন, এরপরেও আপনারা উপদেষ্টা, সচিব, ছাত্রদেরকে সচিবালয়ে জিম্মি করে রেখেছেন, অবরুদ্ধ করে রেখেছেন। আর ছাত্রদের উদ্দেশ্যে আপনারা গুলিও ছড়েছেন, আপনারা সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছেন। আপনাদের স্পর্ধা কত! এই যে কর্মকাণ্ডটা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে আশ্বাস দেওয়ার পরেও, এতেই প্রমাণিত হয় এটা হচ্ছে প্রতিবিপ্লব। এটা আসলে সেই অর্থে জাতীয়করণের দাবির নামে একটা কু ছিল, এটি আসলে চাকরি জাতীয়করণের নামে একটা প্রতিবিপ্লব ছিল। আপনারা হয়তো প্রমাণ চাইতে পারেন। ডেইলি স্টার এটি নিয়ে নিউজ করেছে। ডেইলি স্টারের এই নিউজটা যখন সজীব অজয় জয় শেয়ার করেছে, সজীব অজয় জয় কি লিখেছে? স্টুডেন্ট প্রোটেস্টার্স অ্যাটাকড পিসফুল আনসার প্রোটেস্টার্স উইথ স্টিক্স। আচ্ছা বলুন তো, আনসার প্রোটেস্টাররা কি মানে পিসফুল প্রোটেস্ট করেছে? উইথ স্টিক্স, কথা বোঝেন? হাতে লাঠি সহ তারা নাকি পিসফুল প্রোটেস্ট করেছে। তারা ছাত্রদের উপর আক্রমণ করে নাই, তারা সচিবালয়ে ঢুকে পড়ে নাই, এটা কি পিসফুল? এতেই প্রমাণিত হয় যে এই আন্দোলনে হয়তোবা এই সজীব অজয় জয়ের কোনো হাত আছে। এই সজীব অজয় জয় হয়তো পিছনের কোনো কলকাঠি নাড়ছে, সেই হয়তো তাদেরকে লেলিয়ে দিয়েছে,
প্রতিবিপ্লব করার জন্য। সেই হয়তো তাদেরকে লেলিয়ে দিয়েছে এই সরকার যাতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা না করতে পারে, এই সরকার যাতে বিতর্কিত হতে পারে, সেই হয়তো পিছন থেকে কলকাঠি নেড়েছে বলে আমার কাছে মনে হয়। আমরা আমাদের তরুণ ছাত্র সমাজের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমরাই তোমাদের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়ে আমাদের দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছ। তোমরাই বিচার বিভাগীয় কুকে নস্যাৎ করে দিয়েছ। তোমরাই আবার এই বিপদগামী আনসারের কিছু সদস্যের কুকেও নস্যাৎ করে দিয়েছ। এই জন্য তোমাদের প্রতি আবারও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আই স্যালিউট ইউ, তোমাদেরকে স্যালিউট জানাই যে তোমরা দেশ এবং দেশের জনগণকে আরেকটি কু থেকে রক্ষা করলে। সুতরাং আমি মনে করি যে এই নাশকতার সাথে এই আনসার বাহিনীর সদস্য যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সব কিছুর একটা সময় থাকে, সব কিছুর একটা লিমিট থাকে। তারা লিমিট ক্রস করেছে, তারা টাইম ক্রস করেছে। এটা আন্দোলনের টাইম নয়, এটা আন্দোলনের টাইম নয়, এটা অনেকটা ঘর পোড়ার বদৌলতে আলু পুড়িয়ে খাওয়ার মতো কাজ করেছেন আপনারা। এতটুকু বলে আমার আজকের আলোচনা শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।